হাই, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব WBCS স্পেশালিস্ট হিস্ট্রি ক্লাস। হিস্ট্রি ক্লাসে প্রথম যে আলোচনা করেছি, প্রথম একটা ক্লাস আপলোড করা হয়েছে, এটাই ছিল দ্বিতীয় ক্লাস। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনও আমার চ্যানেল নতুন, তারা কি হচ্ছে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক। এর আগের ক্লাসে বলেছিলাম আমরা ইতিহাস কাকে বলে, ইতিহাসের জনক কাকে বলা হতো, এর সংস্কৃত অর্থ কিভাবে ইতিহাস শব্দটা আইছিল, ইংরেজিতে কিভাবে আইছিল, ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছিল, ইতিহাসের যুগে বিভাজন করেছিল, দুটো দৃষ্টিকোণ বলেছিলাম, একটা লেখার দিক থেকে আর একটা ধাতুর দিক থেকে। প্রাগ ঐতিহাসিক যুগ যেখানে লেখার ব্যবহার জানতেও নেই, আর প্রায় ঐতিহাসিক যুগ যেখানে লেখার ব্যবহার জানতো কিন্তু পড়া সম্ভব হয় নাই, ঐতিহাসিক যুগ যেখানে লেখাও ছিল এবং পড়াও সম্ভব হয়েছে। ধাতুর আধারে কিছু ভাগ করেছিল, যে ধাতুর আধারে ভাগ করেছিল, কে ভাগ করেছিল, থমসন ভাগ করেছিল ধাতুর আধারে। ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগ যেখানে বড় বড় পাথর পাওয়া যেত, তাম্র প্রস্তর যুগ যেখানে তামার ব্যবহার হয়েছিল, তামার আবিষ্কার হয়েছিল, কোথায় হয়েছিল, মিশরে হয়েছিল আবিষ্কার হয়েছিল। তারপরে তাম্র প্রস্তর যুগ বা চিলকোলিথিক যুগ বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিলকোলিথিক যুগ কোনটাকে বলা হয়তো, তাম্র প্রস্তর যুগে। ব্রঞ্জের যুগ যখন তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রঞ্জ করেছিল, এবং হরপ্পা সভ্যতা। লোহার যুগ যখন লোহার আবিষ্কার শুরু হয়েছিল তখন লোহার যুগ বলছে। আবার কালের বিভাজন অনুযায়ী বা সুবিধার জন্য আমরা ইতিহাসকে 3 ভাগে ভাগ করছি: প্রাচীন ভারত, মধ্য ভারত আর আধুনিক ভারত। যে সময় প্রাচীন ভারত সিন্ধু সভ্যতা, ওই সিন্ধু সভ্যতা থেকে প্রাচীন কালটা পর্যন্ত। আর এটা হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ হচ্ছে সুলতান সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য। আধুনিক যুগ যখন ইংরেজরা ভারতে আসছে। প্রাক ঐতিহাসিক যুগ, যেখানে প্রাক ঐতিহাসিক যুগ বলছে যখন মানুষ লিখতে জানতো না, লেখার কোনো পদ্ধতি ছিল না, কীভাবে লিখতে তাও জানতো না, তারা বনে জঙ্গলে থাকতো। এটা প্রথম তাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে আমরা সেই সম্পর্কে জানতে পারি। সে যেমন হাতিয়ার, হাড়ের হাড়, কঙ্কাল, তারপর চিত্রলিপি, মাটির পাত্র, একে মৃৎ পাত্র বলা হয়। ঠিক আছে, এই প্রাচীন প্রাক ঐতিহাসিক যুগকে আবার মূলত প্রস্তর যুগও বলা হয়। একে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন প্রাচীন প্রস্তর যুগ বা পলিওলিথিক এজ। এই পলিওলিথিক এজ সাধারণত কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে জীবনযাত্রা কেমন ছিল, যাযাবর ছিল। তারা পশু শিকার করতো, শিকার করেই জীবনযাপন করতো। ঘর কোথায় ছিল, গুহার ভিতরে ছিল। থাকতো হাতিয়ার কী ছিল, হাতিয়ার ছিল হাত কুঠার ছিল। শ্রেষ্ঠ আবিষ্কার কী ছিল, তারা আগুনের ব্যবহার শিখিয়েছিল। যখন বনে জঙ্গলে জঙ্গলে ঝড়ে দিয়ে ঝড় দিচ্ছিল, প্রচুর মেঘ গাইছিল, ঝড় দিচ্ছিল এবং গাছে গাছে ধাক্কা লাগে জ্বলে গেছিল, পুরো বনটা জ্বলে গেছে। সেটাকে কি দাবানল বলছে। এই দাবানলের ফলে তিনটে আগুন জ্বালাতে শিখে গেছিল। এই ভীমবেটকায় একটা গুহা পাওয়া গেছিল, সেটাকে ভীমবেটকা মধ্যপ্রদেশের ভীমবেটকায় এটা গুহা চিত্র পাওয়া গেছিল। সেই চিত্রগুলো হয়েছে শিকার ও পশু পাখির ছবি তারা রাখছে, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইডে স্থান পাই গেছে বর্তমানে। মধ্যপ্রদেশ ও নর্মদা উপত্যকায় এখানে মানুষের মাথার খুলি পাওয়া গেছে, জীবাশ্ম আবিষ্কার হয়েছে, যে নর্মদা ম্যান বলা হয়। এটি প্রাচীন ভারতের প্রাচীনতম কঙ্কালের নিদর্শন। পল্লবরম, এটি তামিলনাড়ুতে অবস্থিত। এটি হচ্ছে রোবাস বুশ ফুড। এখানে এখান থেকে ভারতের প্রথম প্রাচীন প্রস্তর যুগের যে হাতিয়ার পাওয়া গেছে, যে হাত কুটার বা হ্যান্ড অ্যাক্ট যেটা পাওয়া গেছে, সেটা আবিষ্কার করেছিল। কে আবিষ্কার করেছিল? রোবাস বুশ ফুড করেছিল পল্লরমে, তামিলনাড়ুর পল্লরমে। সোয়ান উপত্যকা, এটা পাকিস্তানে অবস্থিত। এটি চপিং জাতীয় একটা পাথরের হাতিয়ার, ওটা যে হাত কুটারটা বলছে না, সেটাকেই। তারপরে বলছে কোথায় পাওয়া গেছিল, পাকিস্তানে সোয়ান উপত্যকায় পাওয়া গেছিল। মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক যুগ বা মাইকোলিথিক যুগ, এখানে হাতিয়ারগুলো কী ছিল, পরিমাণে ছোট ছিল। যেমন প্রাচীন প্রস্তর যুগে ছিল বড় বড় পাথরের হাতিয়ার, তাহলে কিছু পাথরটা কী ছিল, একটু কিছু ছোট হয়েছিল এবং সুচাল হয়েছিল। যেটা হচ্ছে পাথর হাতিয়ার বলছে। জীবনযাত্রা কী ছিল, যেমন যারা পশু শিকার করতো, পশুপালন করতো। পশুপালন হিসাবে প্রথম পোষ মানাইছিল কাকে? কুকুরকে পোষ মানাইছিল প্রথম। রাজস্থানে বাগড় ছিল, আর মধ্যপ্রদেশে আহমদগড়। আহমদগড় দুটি স্থানে হচ্ছে ভারতের পশুপালনে প্রথম প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়। বিশাল ইম্পর্টেন্ট।
তাহলে ভারতের প্রাচীনতম পশুপালনের নিদর্শন কোথায় পাওয়া গেছিল? মধ্যপ্রদেশে আদমগড়ে পাওয়া গেছিল। আর কোথায় গেছিল? রাজস্থানে বাগোরে পাওয়া গেছিল। মহাদোহা, মহাদোহা উত্তরপ্রদেশে। এখানে হাড়ের তৈরি অলঙ্কার এবং নারী ও পুরুষের জোড়া সমাধি পাওয়া গেছে। জোড়া সমাধি এখানে। দুজনকে সমাধি গেছে। একটা নারী একটা পুরুষের। দুজনকে সমাধি। ওটা কি হচ্ছে? যমজ সমাধি। সমাধি পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? মহাদোহাতে। কোথায় অবস্থিত? এটা উত্তরপ্রদেশে অবস্থিত। সরাই নহর রায়, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে মানুষের কঙ্কালটা পাওয়া গেছে। এই কঙ্কাল পাওয়া গেছে মানুষের। তার ভিতরে কঙ্কালটার ভিতরে একটা পাথরের ফলা ভিতরে ঢুকানো আছে। কিন্তু মানুষের শরীরটাতে, সেই কঙ্কালটার ভিতরটাতে। তার প্রাচীনতম এটাই কি বলছে? এখানে প্রাচীনতম যুদ্ধের প্রমাণ পাওয়া যাচ্ছে বা আক্রমণের ইঙ্গিত দেয়। যে এখানে বিদেশি শক্তি আক্রমণ করেছিল। তার ফলে কি হয়েছিল? এর ইয়াকে এ আক্রমণ করার ফলে এই সরাই নহর রায় আক্রমণ করেছিল, সভ্যতার ধ্বংস করেছিল। নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক যুগ বা নিওলিথিক এজ। নব্য প্রস্তর যুগে হয়েছে কি? যে প্রস্তর যুগে বিপ্লব দেখা দিয়েছিল। কারণ এই প্রস্তর আমূল পরিবর্তন হয়েছিল। কৃষিকাজে কি হয়েছিল? কৃষিকাজে এই যুগের সূচনা হয়ে গিয়েছিল। কৃষিকাজ হিসাবে তারা কি শুরু করেছিল? গম আর যব। এখানে গ্রামীণ সভ্যতার সূচনা হয়ে গেছে। স্থায়ী বসবাস করতে শুরু করেছিল। গ্রামীণ সভ্যতার সূচনা হয়ে গেল। হাতিয়ারগুলো কি হলো? হাতিয়ারগুলো মসৃণ ও ধারাল হয়ে গেল প্রচুর পরিমাণে। মসৃণ একদম ধারালো চুজাল হয়ে গেল। চাকার আবিষ্কার হয়ে গেল। এই চাকার মধ্য দিয়ে কি হলো? মাটির তৈরি যে কাঁসা, থালা, বাটি, যে কলসি নির্মাণ শুরু হয়ে গেল। তাই কি বলে? মৃৎ পাত্র বলে। মেহেরগড় সভ্যতা বালুচিস্তানে, বর্তমান পাকিস্তান অবস্থিত। এটা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা। প্রাচীনতম গ্রামীণ সভ্যতা বলছি কোনটা? মেহেরগড় সভ্যতা। কৃষিকাজে প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে। এখানে কিন্তু গম আর যব। যবটাকে কিন্তু প্রায় বার্লি বলা হয়। কিন্তু প্রমাণ পাওয়া গেছে এখানে। কাশ্মীরে বুর্জহম। ওই এখানে হচ্ছে এখানকার মানুষের মাটির নিচে গর্ত করে বসবাস করতো। তাহলে গর্ত আবাস কোথায় পাওয়া গেছে? কাশ্মীরে বুর্জহাম। বিশাল ইম্পর্টেন্স স্টার দিয়ে দেবে। কোথায় পাওয়া গেছিল? কাশ্মীরে বুর্জহামে। এখানে মাটির নিচে মানুষ কিছু গর্ত করে বাস করতো। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এখানে মালিকের সাথে কুকুরের কবর দেওয়া হতো। বিশাল ইম্পর্টেন্ট। কার সঙ্গে কবর দেওয়া হতো? মালিককে। যে ঘরটার যে মালিক ছিল, সে মালিকটা মারা গেল তার কুকুরটাও তার সমাধি আসতো তার সঙ্গেই। ঠিক আছে? এখানে যে কোথায় পাওয়া গিয়েছিল? এটা বুর্জহামে পাওয়া গিয়েছিল, কাশ্মীরের বুর্জহামে। কল্ডিভা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে কিছু ধান চাষের প্রথম প্রমাণ পাওয়া গেছে। প্রাচীনতম নিদর্শন। বিশাল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ভারতের প্রাচীনতম ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে? উত্তরপ্রদেশে কল্ডিবায়। তবে সাম্প্রতিক যে গবেষণা করেছে, সে গবেষণার প্রমাণ হচ্ছে যে লোহরা দেহেতে বা লোহরা দেবে নামক স্থানে প্রথম হচ্ছে ধান চাষের প্রমাণ পাওয়া গেছিল। চিরান এটা কোথায় অবস্থিত? বিহারে। এখানে এখানে প্রচুর পরিমাণে হাড়ের তৈরি হাতিয়ার পাওয়া গেছে। কোথায়? বিহারের চিরানে। চিরানে প্রচুর পরিমাণে হাড়ের তৈরি হাতিয়ার পাওয়া গেছে। তাহলে ভীমবেটকায় কি পাওয়া গেছিল? মধ্যপ্রদেশের ভীমবেটকায় গুহা চিত্র পাওয়া গেছে। শিকারের দৃশ্য আলোচনা করে ছবি আঁকিয়েছে। তারা যখন শিকার করে আসার পর, খাওয়ার পর তারা কি শুধু বসে থাকতো না। তারা কি হইতো? যে গর্তের ভিতরে থাকতো, সেই গর্তের ভিতরে ছোট, ছোট ছবি তারা ছবি আঁকতো। সেটিকে কি বলছে? গুহা চিত্র বলছে। কোথায় অবস্থিত? ভীমবেটকায় পাওয়া গেছে। তারপরে মেহেরগড় থেকে বেলুচিস্তানে কাশ্মীর কৃষিকাজের প্রমাণ পাওয়া গেছে। এখানে গম আর যব চাষ করতো প্রথম। গম ছিল আর যব কি বলে? বার্লি বলা হতো। বুরজহাম কোথায় অবস্থিত? কাশ্মীরে। এখানে মালিকের সাথে কুকুরের সমাধি দেওয়া হতো। ঠিক আছে? আর কি হয়েছে? এখানে গর্তবাস পাওয়া গেছিল। গর্তবাস। এবং গর্তে তারা বসবাস করতে তার প্রমাণ পেয়ে গেছে। বিশাল ইম্পর্টেন্ট এগুলো। রাজস্থানে কি হয়েছিল? বাগরও ছিল। বাগর হচ্ছে পশুপালনের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে। তারা এখানে পশুপালন করছিল। কোল্ডি হাব, কোল্ডি হবা। যেটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। ধান চাষের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে। কিন্তু বর্তমানে যে নিদর্শন পাওয়া গেছে সেটি হচ্ছে লোহরা দেহ। যেখানে ভারতের যে একদম প্রাচীনতম নিদর্শন। যেখানে
ধান চাষের প্রথম প্রমাণ পাওয়া গেছিল। পল্লরম, পল্লবরম, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। এটা কি হচ্ছে হাত কুঠার পাওয়া গেছে এখানে। যে হাত কুঠার এখানে পাওয়া গেছে, যে হাত কুঠারের মধ্য দিয়ে তারা কি হতো শিকার করতো, গাছ কাটতো। ইমামগাঁও, ইমামগাঁও কোথায় গেছে? মহারাষ্ট্রে। এই তাম্রপ্রস্তর যুগে বড় বসতি বা মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। তাম্রপ্রস্তর যুগে বড় বসতি পাওয়া গেছে, বসতি বা মূর্তি পাওয়া গেছিল। কোথায়? মহারাষ্ট্রে, ইমামগাঁও। বলেছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। হাতের কি ছিল? হাতেরগুলো ভোঁতা ছিল আর বড় বড় পাথর ছিল। আর কি মধ্যপ্রস্তর যুগে কিছু হারালো হয়েছিল, যেটা মাইকোলিথ বলছে। আর নব্যপ্রস্তর দিকে একদম মসৃণ হয়ে গেল। জীবিকা কি ছিল? এরা শিকার করতো, সংগ্রহ করতো। এরা পশুপালন করতে শুরু করেছিল। পশুপালন হিসেবে কাকে পালন করেছিল? কুকুরকে প্রথম করেছিল। আর কৃষিকাজ শিখে গিয়েছিল। নব্যপ্রস্তর হচ্ছে গম আর যব করেছিল, যেমন মেহেরগড় সভ্যতায়। বাসস্থান বাসস্থান ছিল ইয়া কোথায় ছিল? গুহাতে, গুহা বা খোলা আকাশে করতো। এটা অস্থায়ী বসতি ছিল, আর এদের স্থায়ী বসতি ছিল। এরা স্থায়ীভাবে বসবাস করেছিল। আগুনের ব্যবহার, এরা ব্যবহার শিখে গেছিল এই দাবানলের মাধ্যমে। আর এটা ব্যাপক ব্যবহার করেছিল। আর এই রান্নার কাজে ব্যবহার করতে চেয়েছিল, ব্যবহার করেছিল নব্যপ্রস্তর যুগে। প্রায় ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, যেখানে লেখার ব্যবহার হয়েছিল, কিন্তু লেখাটা আজও পড়া যায় নাই। কিন্তু ডক্টর ঐতিহাসিক এস.আর. রাও তিনি দাবি করেন যে আমি সিন্ধু লিপিটা বা হরপ্পা লিপিটা আমি পড়তে সক্ষম হয়েছি। কিন্তু ঐতিহাসিকরা, অন্যান্য ঐতিহাসিকরা তা মানতে অগ্রাহ্য করেন। তারা মানতে চায় নাই। কারণ সেটা আজও পর্যন্ত কেউ পড়তে পারে নাই। তিনি যে বলছে, তিনি কি দাবি করেছে? তাকে তো অন্য অন্য ঐতিহাসিকগুলোকেও সেটা জানতে হবে। কিন্তু সেটা কোনো প্রমাণ দিতে পারে নাই। ঠিক আছে? সিন্ধু লিপি কি ছিল? ভাবচিত্র ছিল। মনের ভাবটা প্রকাশ করতে কিভাবে? ছবি এঁকে বলছে। লিপির অস্তিত্ব ছিল, বলছে লিপিটা কিন্তু কেউ পড়তে পারেনি। সেরকম একটা পাঠ্যধারার ব্যর্থতা, এটা প্রত্নতাত্ত্বিক থেকে নির্ভর। এখানে যেটা যে পাওয়া যাচ্ছে, এই হরপ্পা সভ্যতায় সেখানে প্রত্নতাত্ত্বিক থেকে নির্ভর। সেখানে যে ঘরগুলো ছিল, ঘরের স্ট্রাকচারটা, তারপরে উম যে শৌচাগার ছিল, ইটগুলো ছিল, সেইখান থেকে ওসব থেকে প্রমাণ করা যাচ্ছে। ওইগুলো সব কি ছিল? প্রত্নতাত্ত্বিক উপাদান ছিল। সেই থেকে আমরা এই সম্পর্কে জানা যায় যে কঙ্কালও পাওয়া গেছিল, হাতিয়ার পাওয়া গেছে, বাসন আসবাবপত্র পাওয়া যায়, ঘরবাড়ি পাওয়া গেছিল, সব কি প্রত্নতাত্ত্বিক উপাদান। উদাহরণ হিসাবে বলছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। ধাতুর ব্যবহার হিসাবে কারা প্রথম করেছিল? তামার ব্যবহার করেছিল, যেটাকে বলছে চিলকোলিথিক এজ বলছে। বিশাল ইম্পর্টেন্ট, ভেরি, ভেরি। যে চিলকোলিথিক যুগ বা তাম্রপ্রস্তর যুগ, যেখানে তামা ব্যবহার শুরু হয়ে গেল। যেটা আর যে হরপ্পা সভ্যতায়, মেইনলি কি ব্রোঞ্জের যুগ, যেখানে তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ আবিষ্কার হয়েছিল। যদি বলে যদি ব্রোঞ্জের যুগ যদি না থাকে, যে হরপ্পা সভ্যতায় যদি অপশনে যদি ব্রোঞ্জ না থাকে, তাহলে কি হবে? তাম্রপ্রস্তর যুগ হবে। আর যেহেতু ব্রোঞ্জ ও তামার দুটোই থাকে, তাহলে কি হবে? ব্রোঞ্জের যুগ হবে। হরপ্পা সভ্যতায় কৃষিকাজ ও নগর পরিকল্পনা, মানুষের অনেক উন্নতি ঘটেছিল। প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ, কি হচ্ছে লিপি, কোনো হচ্ছে লিপি বা লেখা নেই। এখানে লেখা ছিল কিন্তু পড়া যায় নাই। এখানে পড়া গেছিল, লেখা হয়েছে। ঠিক আছে? উদাহরণ হচ্ছে প্রস্তর যুগ, সিন্ধু সভ্যতা। আর এটা বৈদিক যুগ থেকে চলবে। বৈদিক যুগ এখনো পর্যন্ত। বৈদিক যুগ কি লেখা ছিল? ঋগ্বেদ লেখা হয়েছিল। ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক্যাল এজ, যে যুগে মানুষ লিখতেই জানতো এবং লেখাটা এখন পড়াও সম্ভব হয়েছিল, সেই যুগটাকে কি বলছে? ঐতিহাসিক যুগ বলা হয়। সহজ কথায়, যে সময় ইতিহাসে জানার জন্য আমাদের অনুমানিক অনুমানের উপর নির্ভর করতে হয় না। নির্দিষ্ট লেখা, নির্দিষ্ট লিখিত প্রমাণ, তারিখ, সাল, যে সব থেকে আমরা সবকিছু জানতে পারি। এর প্রধান বৈশিষ্ট্য কী ছিল? লিখিত উপাদান আছে যে সভ্যতা থেকে, যেমন কি হচ্ছে বৈদিক যুগে, যেমন বৈদিক যুগে এই যে বেদের পাওয়া গেছে। বেদের আবার ভাগ করছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ৪ টে বেদ আছে। সেইটা সে থেকে আমরা জানতে পারছি।
এবং লিপির পাঠ্যদার করা গেছে। যে লিপিটা লিখেছিল সেই লিপিটা পাঠ্যটা গেছে এবং 1837 খ্রিস্টাব্দে জে জেমস প্রিন্সেপ অশোকের যে লিপিগুলো ছিল তার মধ্যে একটা ছিল কি ব্রাহ্মী লিপি। সেই ব্রাহ্মী লিপিটা পাঠ্যদার করা হয়েছিল। অশোকের লিপিগুলো ছিল কি গ্রিক ভাষা, আর্মিক ভাষা, আরামাইক, তারপর ওটা ব্রাহ্মী ভাষা। তারপর সেই ব্রাহ্মী ভাষাটা ১ম পাঠ্যদার করা হয়েছিল। এখান থেকে বলছি সাল ও তারিখও স্পষ্টতা জানতে পারছি, কখন লিখেছিল, কে ছিল রাজা ছিল সে সম্পর্কে আমরা ধারণা করতে পারছি। লোহার ব্যবহার ব্যাপকভাবে এই সময় থেকে কিছু লোহার ব্যাপক ব্যবহার হয়েছিল। ৬০০ BC-তে লোহা আবিষ্কার হয়ে গেছিল। তখন কি হয়েছিল পরবর্তী বৈদিক যুগ শেষ হচ্ছে এবং ষোড়শ মহাজন পদটা সূচনা হচ্ছে তখন। এই যুগে ঐতিহাসিক যুগের উপাদান এবং সাহিত্যিক উপাদান আছে আর প্রত্নতাত্ত্বিক। সাহিত্য উপাদান একটু পরে বলব আমি। সাহিত্য উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে একটা ক্লাস আছে। সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করা হবে। তো সাহিত্য উপাদান কি আছে? যেগুলো পুরাণ আছে, কৌটিল্য অস্ত্রশাস্ত্র আছে, বেদ আছে, মেগাস্থিনিস ইন্ডিকা আছে, বাণভট্টের হর্ষচরিত আছে। আর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান লিপি, স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা, ঠিক আছে? যেমন এলাহাবাদ প্রশস্তি, সমুদ্রগুপ্ত এ সময় ছিল অশোকের শিলালিপিগুলো, তারপর বিভিন্ন মুদ্রা, সাথী স্তূপ। ভারতে যে ঐতিহাসিক যুগের সূচনা আছে, শুরুতে ঐতিহাসিক যুগ শুরু হয়েছিল প্রথমত মতবাদ আছে। তার নিয়ে মতামত ঐতিহাসিকরা মনে করছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে শুরু হয়েছিল। কিন্তু যখন সে বৈদিক যুগ শুরু হয়েছিল, ঐতিহাসিক যুগের সূচনা হয়ে গিয়েছিল। কিন্তু ঐতিহাসিকদের মধ্যে মতবাদ হচ্ছে যেটা বলছে ষোড়শ শতকে, অর্থাৎ ষোড়শ শতকে ষোড়শ মহাযান পদগুলো যখন সৃষ্টি হয়েছিল, তখনই বলছে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল এবং ১৬টি মহাযান পদে আবির্ভাব বড় উত্থান হয়েছিল এবং ধর্মীয় আন্দোলন গৌতম বুদ্ধ ও মহাবীর এর প্রভাবে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম লিখিত গ্রন্থ পাওয়া গেছে এবং মগধের উত্থান হয়েছিল হর্ষঙ্ক বংশ থেকে শুরু থেকে পরবর্তী রাজবংশগুলোর ধারাবাহিক ইতিহাস আমরা জানতে পারছি। ঐতিহাসিক যুগে কাল বিভাজন। ঐতিহাসিক যুগে কি হচ্ছে পড়ার সুবিধার জন্য আমরা সাধারণত ৩ ভাগে ভাগ করছি। হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, আধুনিক যুগ। আধুনিক যুগে পলাশী যুদ্ধের পর থেকে যখন ব্রিটিশরা আসছে, মধ্যযুগে সুলতান সাম্রাজ্যে যখন মুসলিম শাসনটা শুরু হচ্ছে, আর প্রাচীন যুগ যখন হরপ্পা সভ্যতার থেকে শুরু হয়ে যাচ্ছে। আজ এতক্ষণ এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, ধন্যবাদ।